খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। চলে এসেছে সেই মাহেন্দ্র খন যেটি এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নেমে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা নামার আগে গতকাল প্রেস কনফারেন্সে বেশ হাস্যোজ্জ্বল এক পিটার বাটলারকে আমরা দেখতে পেরেছি। তবে প্রস্তুতি ঠিক কতটা নিতে পেরেছে এই মূল পর্বের আগে তা নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এমিলি ভাই, বলছিলাম যে একটা মাহেন্দ্র খনের অপেক্ষায় কিন্তু পুরো বাংলাদেশ রয়েছে। এই ম্যাচটা বা এই আসরটার জন্য কিন্তু আমরা প্রায় 1 বছর ধরে অপেক্ষা করছিলাম, প্রস্তুতিও নিচ্ছিলাম বলা হচ্ছিল। কেমন দেখছেন মেয়েদের? আর 1 ঘন্টা পরেই তো নামবে বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে মেয়েরা অলরেডি প্রিপারেশন নিচ্ছে ড্রেসিং রুমে, এবং আমি যতটুকু জানি আর 10 মিনিটস পরেই তারা মাঠে যাবে ওয়ার্ম আপের জন্য। তো আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে 1 বছর আগেই তো আসলে আমরা যখন কনফার্ম করেছিলাম যে আমরা এশিয়া কাপের মূল পর্বে খেলবো, তখনই কিন্তু একটা ভিশন এবং মিশন নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলার একটা প্রস্তুতি হিসাবে। তো সেইখান থেকে আমরা আসলে ধরে নিয়েছিলাম যে একদম সর্বোচ্চ পর্যায়ের একটা প্রিপারেশন নিয়ে আমাদের দলটা যাবে। বাট যদি ওভারঅল আপনি যদি সেখানে দেখেন, গতকালকে কিন্তু পিটার বাটলারের যে প্রেস কনফারেন্স ছিল সেখানে কিন্তু সে একদম স্পষ্টভাবে বলেছে যে গুলিস্তান টু অস্ট্রেলিয়া যে প্র্যাকটিস সেশন হয়েছে সেখান থেকে তারা এখন অস্ট্রেলিয়াতে রয়েছে। আজকে তারা সেই মাহেন্দ্র খন আসলে আক্ষেপ করে বলেছিলেন নাকি মজার ছলে বলেছিলেন? মজাও আছে, এখানে আক্ষেপও আছে, সবকিছু সে বোঝাতে চেয়েছে। এবং নট অনলি পিটার বাটলার, আমারও কিছু আক্ষেপ রয়েছে অ্যাজ এ এক্স ফুটবলার হিসাবে। আক্ষেপটা হলো এটা যে ফুটবল ফেডারেশন আসলে বুঝতে পেরেছে কিনা যে আসলে এশিয়া কাপ আসলে কত মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং এটার হাইপ কতটুকু। হ্যাঁ, এটা আমার একটা কোশ্চেন। কারণ আপনাকে আসলে বুঝতে হবে যে এশিয়া কাপের সর্বোচ্চ পর্যায়ের আপনি কিন্তু টুর্নামেন্টে খেলছেন। তো সেইখানে প্রিপারেশনটা আসলে আপনার কোন পর্যায়ে নেওয়া উচিত ছিল সেইটা আসলে আপনি নিয়ে কিন্তু আজকে আপনি চায়নার সাথে যে আপনি ম্যাচটা খেলতে যাচ্ছেন সেটা আপনি সেই প্রিপারেশনটা আপনি নিতে পেরেছেন কিনা। তো ওই কোশ্চেনটা কিন্তু সবার জায়গা থেকে করেছে। এবং আমি যতটুকু জানি এবং যতটুকু বুঝি, দেখেন প্রিপারেশনের আগের যদি আপনি সিচুয়েশনগুলি দেখেন, আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করেছি, কোচ দল রেখে আরেকটা দল নিয়ে এসে দলের সাথে গিয়েছে। তো সুতরাং এখানে কিন্তু এই জিনিসগুলি কিন্তু আসলে আপনাকে বোঝায় যে আপনি আসলে প্রিপারেশনটা কত দূর নিয়েছেন। আপনি লাস্ট যে ম্যাচগুলি খেলেছেন কম্পিটিটিভ ম্যাচ, আমাদের হোমে যে ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়েছিল আজারবাইজান এবং মালয়েশিয়া, তারপর থেকে লং একটা গ্যাপ ছিল, আপনি কম্পিটিটিভ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারেন না। ঘরোয়া ফুটবল খেলেছেন বাট কম্পিটিটিভ কিন্তু ম্যাচ খেলতে পারেন না, লাইক ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা বড় বড় দলগুলির সাথে আমরা যে ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলার কথা ছিল, আমাদের প্রিপারেশন ম্যাচগুলি, সেগুলি কিন্তু আপনি খেলতে পারেননি। তো সুতরাং আমি বলবো যে প্রিপারেশনে একটা বড় ঘাটতি ছিল, যার কারণে কিন্তু পিটার বাটলারের প্রেস কনফারেন্সে সে তার মনের কথাগুলি বলে দিয়েছে। তারপরও এই জায়গাগুলিকে আমি এক সাইডে রেখে আজকে যেহেতু বাংলাদেশে মেয়েরা খেলতে যাচ্ছে এবং মেয়েরা দে নো হাউ টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ সিচুয়েশন। হ্যাঁ, তারা তো আসলে ব্যাক টু ব্যাক 2টা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের এই পর্যায়ে খেলতে আসার পিছনে যে গল্পগুলি সব আমরা সবাই জানি। হ্যাঁ, এটা খুব ইজি ছিল না। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে ম্যাচটা তাদেরকে আমরা কোনো রকম প্রেশার ক্রিয়েট না করি, তারা যেন তাদের মতো করে ম্যাচটা এনজয় করে এবং দে নো হাউ টু রিয়েলাইজ যে আসলে এই ম্যাচটাকে কীভাবে খেলতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাদেরকে তাদের মতো করে ম্যাচটা এনজয় করতে দিই। কোচিং স্টাফ যারা রয়েছে তাদের যে গেম প্ল্যানিং রয়েছে সেইটা যেন মাঠে তারা ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট করতে পারে, সেই ব্যাপারে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি। এবং আপনি জানেন অপোনেন্ট যেহেতু আমরা জানি খুবই স্ট্রং টিম, চায়না সব থেকে বেশি চ্যাম্পিয়ন দল চায়না, এবং র্যাঙ্কিংও যদি দেখেন আমাদের থেকে যোজন উপরে রয়েছে। তো সেইখান থেকে ম্যাচটা খুব টাফ ম্যাচ হবে। বাট আমি চাই এবং আমরা চাইবো ম্যাচটা মেয়েরা প্রেশার ছাড়া ম্যাচটা খেলুক। তো সেইখানে হয়তো আমার কাছে মনে হয় যে সেইটা হয়তো মেয়েদের জন্য বড় একটা পাওয়া হবে। এমিলি ভাই, কতটুকু প্রেশার ছাড়া খেলতে পারবে বাংলাদেশ নারী ফুটবল দল? নিশ্চয়ই 2টা বাজে আসলে আমরা দেখতে পাবো। তবে আমরা একটু দেখতে চাই বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম ম্যাচে যে চীন আছে তাদের আসলে এই এশিয়ান কাপে কেমন রেকর্ড করেছে। গেল 9 বার কিন্তু তারা সর্বোচ্চ সংখ্যক রেকর্ড চ্যাম্পিয়ন রয়েছে চীন। আমরা একটু দেখতে চাই যে আসলে চায়নার কি অবস্থা। এখন অংশগ্রহণ করেছেন 15 বার সর্বোচ্চ, এবং ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু 17 পজিশনে রয়েছে, যেটা বাংলাদেশের সাথে 95 ধাপের তারতম্য রয়েছে।
চ্যাম্পিয়ন 9বার বর্তমান চ্যাম্পিয়ন তারা, এবং রানার্স আপ 2বার, থার্ড প্লেসেও তারা কিন্তু 4বার রয়েছে। ফাইনাল প্রতিপক্ষ যারা ছিলেন সবশেষ 2022 সালে দক্ষিণ কোরিয়া, 2006 অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপে 1999 সালে ছিল প্রতিপক্ষ, এবং ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এবং এখানে যদি আপনি দেখেন তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমি যদি ভুল না করে থাকি, লেখা আছে বর্তমান চ্যাম্পিয়ন তারা। তো এইটাই তো আসলে বলে দেয়, মানে আপনার যে স্ট্রাক দেখা যাচ্ছে এখানেই তো বোঝা যায় যে বাংলাদেশের সাথে তাদের ডিফেন্সটা কতটুক, এবং আপনি যেটা বলেছেন যে মাঠের পারফরমেন্স আসলে বাংলাদেশ কতটুকু কি করতে পারবে, সেই জায়গা যদি আপনি হিসাব করে বলেন, আমার কাছে মনে হয় যে দেখেন অনেক সময় ম্যাচ ডেতে র্যাঙ্কিং তেমন কোনো কিছু ভেরি করে না। আপনার স্টার যদি দেখেন, আপনি বলেছেন যে 95 ধাপ এগিয়ে রয়েছে আপনার র্যাঙ্কিংয়ে চায়না, বাট এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং লাস্ট যারা তারা যদি 5টা ম্যাচের আপনি স্ট্রাইক দেখেন, সেখানে ইংল্যান্ডের সাথে তারা খেলেছে, স্কটল্যান্ডের সাথে তারা খেলেছে, তারা ভিয়েতনামের সাথে খেলেছে, অস্ট্রেলিয়ার সাথেও খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে খেলেছে, জাপানের সাথেও খেলেছে, ভালো ভালো দলের সাথে প্রতিপক্ষ খেলেছে, এবং তাদের কিন্তু সেখানে রেজাল্টও ভালো। হ্যাঁ, তো সেইখান থেকে আমি বলবো যে চায়না অবভিয়াসলি এই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হতে এসেছে। হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ এশিয়ার 47টা দেশের ভিতরে 12টা দলের ভিতরে একটা দল হিসেবে এখানে খেলতে গিয়েছে। এইটাই তো আমার কাছে মনে হয় যে সবথেকে বড় প্রাউডের জায়গা, যদি সত্যি কথা বলি। হ্যাঁ, এখানে বাংলাদেশের মেয়েরা রেজাল্ট কী করবে, বাংলাদেশের মেয়েদের প্রিপারেশন কী হচ্ছে, সেটা তো আমরা এক সাইডে রেখে দিয়েছি, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মেয়েরা যে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, সেইটাই আমি মনে করি যে অনেক বিশাল একটা ব্যাপার। বাট এইটাকে আপনাকে কীভাবে ইউটিলাইজ করা যায়, এই ধরনের আসরে, এই ধরনের টুর্নামেন্টে আপনি কীভাবে মেন্টাল স্ট্রেংথের পরিচয় দিতে পারেন, সেইগুলি নিয়ে আপনি ফিউচারে কী করবেন, বিগত দিনে আমরা যেগুলি করতে পারি নাই সেগুলি ইন ফিউচার আমরা যে মিস্টেকগুলি না করি অফ দ্য ফিল্ডে, সেগুলি নিয়ে আমার মনে হয় যে আমাদের বিবেচনা করা উচিত। এমিল ভাই, গতকাল আমরা ফাহাদ করিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, যিনি সহসভাপতি আছেন। তিনি বলছিলেন যে পিটারের গুলিস্তান থেকে অস্ট্রেলিয়া মিশন যে যাওয়া, এটা আসলে তিনি খুব বেশি ইতিবাচক মানে নেতিবাচক হিসেবে দেখছেন না ম্যাচের আগে। তবে তারা বলেছিলেন যে এক্সক্লুসিভ ট্রেনিং এর ব্যবস্থা করবে নারীদের জন্য। রাইট, সেই এক্সক্লুসিভ ট্রেনিংটা কি আসলে মানে এই নারী লিগটা কি হলো কিনা নারীদের জন্য? কারণ আপনি বলছিলেন যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য আসলে বোঝাটাও কঠিন যে আমরা কোন স্তরে বা কোন জায়গায় আমরা খেলতে গিয়েছি। পিটারও আক্ষেপ করে বলেছিলেন বাংলাদেশ ছাড়ার আগে যে এখানে অনেকেই বোঝেন না, ফুটবলটা বোঝেন না। সেই জায়গাটা আসলে আমাদের ঘাটতি রয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন মাঠে। নারীদের এশিয়ান কাপের আগে লড়াইটা কেমন হবে, প্রস্তুতি কেমন হচ্ছে, সবকিছু নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম যে এই যে অস্ট্রেলিয়া, গুলিস্তান তো অস্ট্রেলিয়ার যে মিশনটা বলছিল পিটার বাটলার, ফাহাদ করিম যিনি সহ সভাপতি হিসেবে আছেন দায়িত্বে বাফুফেতে, তিনি বলছিলেন আসলে এটা কোনো বিষয় না। হ্যাঁ, তিনি আরও দেখছেন যে গুলিস্তানের আগে কোন জায়গা থেকে মেয়েরা উঠে এসেছে, কোন তৃণমূল পর্যায় থেকে, সেটাকে প্রাধান্য দিতে গিয়ে আসলে মানে যারা ফুটবল কর্তা আছেন, দায়িত্বে আছেন, তারাই কি আসলে মানে আমরা কোথায় গিয়েছি, কোন জায়গাটাতে খেলা এবং কোন পজিশনে কিভাবে খেলতে হয়, সেটা কি আসলে আমাদের মানে বোধগম্য কিনা? দেখেন, উনি আরও যেটা বলেছেন যে ওখানে থেকে ব্যাক টু ব্যাক 2টা সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ, তো এইটা এই না যে সাফের টুর্নামেন্ট আর এশিয়া কাপ ইজ নট লাইক দ্যাট সেম। হ্যাঁ, এবং আপনি তো সবসময় একই জায়গায় থাকতে পারবেন না, আপনাকে তো আপনার জায়গা তো চেঞ্জ করতে হবে। এবং আপনি যদি ওই জায়গা থেকে চিন্তা করেন আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন বা এশিয়ান কাপের মূল পর্বে থেকে ভালো রেজাল্ট করবে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনার অন্যান্য দলগুলি কি করছে সেটাও আপনি দেখতে হবে। সাফের টুর্নামেন্ট আর এশিয়া কাপের মূল পর্বে খেলা ইটস নট লাইক সেম। হ্যাঁ, তো এরিয়াটা তো চেঞ্জ হয়েছে, তো এরিয়াটা যখন চেঞ্জ হবে তখনও কিন্তু আপনার মেন্টালিটিও চেঞ্জ হতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। তো সেই জায়গা থেকে আমি আসলে জানি না যে এখানে তো আসলে আমার কাছে মনে হয় যে তাদের ভিতরেই মানে যদি স্টেটমেন্টগুলি দেখেন, তারা এক এক রকমের এক একজন স্টেটমেন্ট দিচ্ছে। প্রেসিডেন্ট একরকমের দিচ্ছে, উমেন্স লিগের চেয়ারম্যান একরকম দিচ্ছে, উমেন্স টিমের চেয়ারম্যান একরকম দিচ্ছে, ফাহাদ বে একরকম দিচ্ছে, কোচ পিটার বাটলার একরকম দিচ্ছে। আসলে হওয়াটা উচিত ছিল সমন্বয়। সবাই যদি এক জায়গা বসে সেটা যদি গুলিস্তানের প্রিপারেশনটা নিয়েও যদি আমরা যেতাম, ওটা প্রবলেম ছিল না। হ্যাঁ, প্রবলেম হলো যে আমরা এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছি। উমেন্স টিমের চেয়ারম্যান আমাদের কিরণ আপা, সে বলে শেষে মালয়েশিয়া ম্যাচ অ্যারেঞ্জ করেছিল, সেটাও হয়নি। আবার প্রেসিডেন্ট বলে শেষে কোরিয়ার সাথে ম্যাচ অ্যারেঞ্জ করেছিল, সেটাও সে করতে পারেনি। সুতরাং এখানে কিন্তু তাদের স্টেটমেন্টেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নেওয়া যায়নি। বা তারা যদি একসাথে বসে যদি এটা আমার একটা 2 মাস আগেও যদি প্ল্যানিংটা করতো, মেয়েরা কিন্তু এখন আসলে আমরা ওই যে এখন যেটা বলি যে প্ল্যানিংয়ের যে গলতটা ছিল, সেটা নিয়ে আমাদের এখন আসলে এত ডিসকাশন করা হতো না। আমরা শুধু ম্যাচ নিয়ে কথা বলতে পারতাম। আজকে স্পেসিফিক যে চায়নার সাথে আমরা কীভাবে খেলবো, কোন ফরমেশনেও খেলবো, কীভাবে খেললে আমরা রেজাল্ট ভালো করতে পারবো, আমরা উজবেকিস্তানের সাথে কীভাবে খেলবো, নর্থ কোরিয়ার সাথে কীভাবে খেলবো, এইগুলি নিয়ে আমরা ডিসকাশন করতে পারতাম। সুতরাং আমরা আসলে নিজেরাই আসলে এই জায়গাগুলি ক্রিয়েট করছি যে আমরা আসলে কোন লেভেলে খেলছি, আমাদের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত ছিল, কেন নিতে পারি নাই,
এর দায়ভার আসলে কারা নিবে এইগুলি নিয়ে আমরা এখন এই কথা বলার সময়টা না। আচ্ছা, যেহেতু কিছুক্ষণ পর ম্যাচ, নিশ্চয়ই পিটার বাটলারও একটা কৌশল বা একটা ছক আসলে কষে ফেলেছে। কি ফরমেশন হওয়া উচিত, যেহেতু চায়না বেশ মানে বল ধরে তারা খেলে এবং হাই প্রেস করার থেকেও আসলে তারা বেশ লং পাসিংয়ে তারা প্রেসটা করতে পছন্দ করে। সেক্ষেত্রে বাংলাদেশের মেয়েদেরকে আমরা দেখেছি যে হাইল্যান্ড ডিফেন্স যেভাবে পিটার বাটলার সবশেষ খেলিয়েছিল, এবং কাল আফিদা খন্দকারে কিন্তু তিনি বলেছিলেন যে আমরা এইভাবে এই ফর্মেটে আমরা এগোবো। সেই জায়গায় বাংলাদেশের মেয়েদের জন্য এটা আসলে কতটুকু মানে চ্যালেঞ্জিং হতে চলেছে কিনা? না, চ্যালেঞ্জিং তো হবেই, চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি যদি টিমের স্ট্রেংথ দেখেন এবং তার পারফরমেন্স দেখেন রিসেন্টলি চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, ম্যাচটা যদি প্রথমে আমরা উজবেকিস্তানের সাথে খেলতাম তখন কিন্তু আপনার একটা ফ্লো তৈরি হতো, কারণ উজবেকিস্তান এবং বাংলাদেশের ফ্লো যদি স্ট্রেংথ বলেন অলমোস্ট সেম। হ্যাঁ, এখানে যদি একটা ভালো রেজাল্ট করতে পারতাম দেন পরের দুইটা ম্যাচ ইজি হতো। এখন কিন্তু প্রথম দুইটা ম্যাচ, এবং আমরা দেখেছি উত্তর কোরিয়ার সাথে কিন্তু 3-0 গোলে হেরেছে। তো প্রথম দুইটা ম্যাচে কিন্তু আপনি স্ট্রং টিমের সাথে, এবং চায়না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চায়না যেটা হবে যে আপনি যেটা বলছেন যে বল পজিশন রাখে, তারা সেট পিস অনেক স্ট্রং, তাদের মানে তারা যদি দেখেন ওভার হাইট, তাদের টিমের হাইট অলমোস্ট সবাই, মানে এই টুর্নামেন্টে যতগুলো দল খেলছে 12টা দল, সব থেকে বেশি হাইটের প্লেয়ার হলো চায়না দলের। তাদের ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রং, এবং আমার কাছে মনে হয় যে বল পজিশন রাখা, অপোনেন্টকে প্রেসিং করা, অপোনেন্টের উপরে ম্যাচ রিড করে খেলাটাকে এভাবে কন্ট্রোল করা, চায়না সেটা খুব ভালোভাবেই জানে। বাট এইখানে ডিপেন্ড করে আসলে আমরা কোন ফরমেশনে খেলবো, আমাদের কৌশলটা কি হবে। হ্যাঁ, কারণ আপনি যখন একদম স্ট্রং অপোনেন্ট আপনার এগেনস্টে থাকবে তখন কিন্তু আপনি খুব অল আউট ফুটবল খেলতে পারবেন না, তখন কিন্তু ব্লান্ডার হওয়ার সুযোগ থাকবে। সুতরাং পিটার বাটলার যেমন গতকালকে বলেছে যে আমি আমার অ্যাজ ইউজুয়াল ম্যাচ খেলবো, যেটা সত্যি কথা, সে হয়তো তার কোচিংয়ের জায়গা থেকে সে বলছে, বাট এটা ম্যাচ যখন স্টার্ট হবে তখন আমরা বুঝতে পারবো যে সে আসলে কোন ফরমেশন নিয়ে খেলছে। বাট সে যদি তার অ্যাজ ইউজুয়াল হাই প্রেসিং খেলে, টিম একদম হাই লাইন আপ করে খেলে, তখন কিন্তু এটা ব্লান্ডার হওয়ার সুযোগ থাকবে। বিকজ চায়না, ওরা কিন্তু তাদের যে কোচ রয়েছে অস্ট্রেলিয়ান কোচ, বাট চায়নার ন্যাশনাল টিমের কোচ, তার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এই ধরনের টুর্নামেন্ট খেলা। কোচের বিষয়ে আসলে আমরা কথা বলবো, তবে কোন ফরম্যাটে আপনি কিভাবে দলটাকে সাজাচ্ছেন? কারণ আমাদের হাতে অনেক প্লেয়ার রয়েছে, ফরওয়ার্ড বা মিডফিল্ডার, কারণ মিডফিল্ডটাকে আসলে শক্তিশালী করা এখন এবার মূল লক্ষ্য। খুবই ইম্পর্টেন্ট কথা আপনি যেটা বলছেন, মিডফিল্ড থেকে যদি আপনি ব্লক তৈরি করতে পারেন, আপনি তখন কিন্তু আপনার ডিফেন্সের উপর প্রেশারটা কম আসবে। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি কোন ফরমেশনটাকে ইউজ করবো, দেখেন আমার মেইন থাকবে যে আমি খুব হাই প্রেসিং খেলবো না, এবং আমার টার্গেট থাকবে আমি একদম নিচে নেমেও ডিফেন্স করবো না, আমি এমন একটা জায়গায় আমি ডিফেন্স করবো যেখান থেকে আসলে ব্লকটা আমি তৈরি করতে পারি। স্পেশালি মিডফিল্ড জোনটাকে যদি আপনি কম্প্যাক্ট রাখতে পারেন, চায়নাকে যদি আপনি খেলাটাকে গুছাতে না দেন মিডফিল্ডে, তখন কিন্তু আপনার জন্য সুবিধা হবে। এবং আপনি যদি মিডফিল্ড থেকে তাদেরকে আসার জন্য অ্যালাউ করেন, এবং আপনি যদি লো ডিফেন্ডিং করেন একদম নিচে নেমে, তখন কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। বিকজ আপনি যত নিচে যাবেন তারা তত আপনার উপরে চড়াও হবে, এবং তখন কিন্তু গোলের সুযোগ বেশি তৈরি হবে। সুতরাং আমি চাইবো যদি আপনি 4 ডিফেন্স নিয়েও খেলেন, 5 জন মিডফিল্ডার রাখেন, হ্যাঁ, উপরে শুধু একজন রাখেন, হ্যাঁ, এবং ওই যে একজন থাকবে সেও আসলে মিডফিল্ডে এসে একটা ব্লক তৈরি করুক। হ্যাঁ, আমরা যদি 5 মিডফিল্ডার নিয়ে খেলি তখন কিন্তু কি হবে, অপোনেন্ট একটা ক্রাউড তৈরি হবে, অপোনেন্টের প্লেয়ার থাকবে, আমাদেরও প্লেয়ার থাকবে, স্পেস কিন্তু ওই জায়গাগুলি খুব কম হবে। সুতরাং আমি চাবো 4-5-1 যদি আমরা খেলি, সেখানে ডিফেন্স যদি 4 জন সলিড ডিফেন্স রাখি, লাইক আফিদা, নবীন নাহার যে নবীন খাতুন রয়েছে, এবং এক সাইডে যদি শামসুন্নাহার জুনিয়র খেলা, এবং এক সাইডে যদি আমাদের লেফট ব্যাক যে রয়েছে সে যদি খেলা, আমার কাছে মনে হয় যে আমার 4টা সলিড ডিফেন্স রয়ে যায়, 5টা কম্প্যাক্ট মনিকা, তারপর আপনার মারিয়া মান্ডা, এদের সাথে যদি আমাদের ঋতুপর্ণা, তারপর শামসুন্নাহার জুনিয়র, এরা যদি ভিতরে এসে কম্প্যাক্ট মিডফিল্ডটা করে, আমার কাছে মনে হয় যে এইটা আমাদের জন্য ভালো হবে। বিকজ চায়না কিন্তু শুরু থেকে আপনাকে হাই প্রেসিং করবে, এবং তারা চাবে খুব আর্লি গোল দিয়ে ম্যাচটাকে কন্ট্রোল করার জন্য। সুতরাং আপনি তাদেরকে যত বেশি সময় মানে গোল কনসিড না করবেন, ততক্ষণ তারা কিন্তু পাজেল হতে থাকবে, এবং আমার কাছে মনে হয় যে তাদের খেলাটা কিন্তু আস্তে আস্তে তারা গুছানোর যে চেষ্টা করাটা, সেইটার থেকে তারা কিন্তু দূরে সরে যাবে। সুতরাং আমি চাই যে মিডফিল্ড ব্লকটা যেন তারা প্রপার করতে পারে। এমিল ভাই, আরো অনেক আলোচনা রয়েছে, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন মাঠে। এমিল ভাই, এখনো আধা ঘন্টা সময় রয়েছে, তবে এখন স্কোয়াডটা আমরা হাতে পাইনি, হাতে পেলে নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। তবে আমরা দেখেছি যে সবশেষ ম্যাচে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ হয়েছে, এর আগে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে। আমরা দেখেছি শুধু গোলের সংখ্যাটাই বাংলাদেশ, গোল হজমের যে বিষয়টা সেখানে বাংলাদেশ এগিয়ে রয়েছে, গোল দেওয়ার যে বিষয়টা সেখানে নেই। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে একটা ফিনিশারের অভাব রয়েছে বাংলাদেশের এই স্কোয়াডে। সেক্ষেত্রে আসলে কোন জায়গাটা থেকে মোক্ষম একজন আপনি ফিনিশার বাছাই করবেন, যদি এই দল থেকে বলি যে কে আপনার চোখে ফিনিশার হবে?
ব্যাপারটা হলো ফিনিশিং তখন হবে যখন আপনি অনেক চান্স ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, প্রথম 2টা ম্যাচে আপনি অনেক সুযোগ তৈরি করতে পারবেন অনেস্টলি। হ্যাঁ, নর্থ কোরিয়া এবং আপনি যদি চায়নার কথা বলেন, হ্যাঁ, এবং আপনি যদি প্রিভিয়াস ম্যাচগুলি দেখেন যে কথা বলেছেন থাইল্যান্ড এবং আমরা এখানে হোমে যে ম্যাচগুলি খেলেছি মালয়েশিয়া এবং আজারবাইজানের সাথে, সেখানেও কিন্তু আমরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারিনি। আজারবাইজানের সাথে 2-1 হেরেছি, মালয়েশিয়ার সাথে 1-0 হেরেছি। হ্যাঁ, মেইন ব্যাপার হলো যে আপনি যদি সুযোগ তৈরি করতে পারেন তখন কিন্তু আপনার দলে গোল স্কোরার অনেক আছে। হ্যাঁ, মারিয়া মান্ডা গোল করতে পারে, মনিকা চাকমা গোল করতে পারে, ঋতুপর্ণা গোল করতে পারে, এবং আপনি যদি স্পেসিফিকভাবে নাম্বার 9 পজিশনে বলেন সেখানে কিন্তু আপনার প্রীতি আছে এবং সাগরিকা আছে, তারাও কিন্তু গোল করতে পারে। সুতরাং মেইন ব্যাপার হলো যে কোন ধরনের কোন ম্যাচে আসলে আপনি সুযোগ তৈরি করবেন এবং আপনার ফরমেশনে আসলে ওই জায়গাগুলিতে আসলে আপনি স্ট্রাইকার 2জন খেলবেন, 1জন খেলবে। হ্যাঁ, ইটস ডিপেন্ড অন আসলে আপনার অপোনেন্টকে এবং আপনি কতগুলো সুযোগ তৈরি করলেন। বাট আপনার দলে কিন্তু গোল করার প্লেয়ার অনেক আছে। আপনি যদি সাব কন্টিনেন্টালে যে খেলাগুলি হয় সেখানে আমরা 4 গোল, 5 গোল, 6 গোল করে দেই। কেন দেই? বিকজ আমরা অনেক সুযোগ তৈরি করি। বাট এই ধরনের টুর্নামেন্টে কিন্তু আপনি অনেক সুযোগ তৈরি করতে পারবেন এবং যে সুযোগগুলো আসবে সেখানে হয়তো আপনার বেস্ট পসিবল যে স্ট্রাইকার রয়েছে তারাই হয়তো এখানে স্টার্ট করবে। এবং কোচ পিটার বাটলার জানে আসলে তার দলে আসলে গোল স্কোরিং অ্যাবিলিটিতে কারা ভালো। ঋতুপর্ণা চাকমা গোল করতে পারে। আপনি যদি দেখেন লাস্ট ম্যাচ যেটা আজারবাইজানের সাথে আমরা খেলে গেছি, মারিয়া দুর্দান্ত একটা গোল করেছিল, আপনি যদি মনে থাকে। সুতরাং মিডফিল্ড থেকেও কিন্তু অনেকে গোল করতে পারে। বাট স্পেসিফিকভাবে আমার কাছে মনে হয় ম্যাচ বাই ম্যাচে আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কাকে কোন পজিশনে ইউজ করবেন। এমনি ভাই, ম্যাচের থেকে ম্যাচের যে ভেন্যুটা সেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নারী লীগ শেষ করেছি, একটা টার্ফে আমরা নারী লীগ খেলে প্রায় 1 মাসের মতো এখানে প্রস্তুতি নিয়েছি। তারপর জাতীয় স্টেডিয়ামে 4 থেকে 5 দিন প্রস্তুতির পর আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছি। আমরা জানতাম যে অস্ট্রেলিয়ার মাটিতে ঘাসের মাঠে আমরা খেলবো, সেই জায়গাকে আমরা জাতীয় স্টেডিয়ামে খেলার সুযোগ আরো বাড়ানোর উপায় ছিল কিনা। গতকাল কিন্তু আপনি প্রেস কনফারেন্সটা যদি দেখেন, আফিদা খন্দকার বলছিলেন যে আমাদের যদি ভালো ভেন্যু বা ভালো অবকাঠামো দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরাও আরো বেশি ভালো ফলাফল দিতে পারবো বাংলাদেশকে। এই যে একটা আফসোসের জায়গা, আক্ষেপের জায়গা, সেই জায়গা আসলে আপনারাও তো নিশ্চয়ই সেই জায়গাটাতে ছিল। এই এশিয়ান কাপের আগে বলছিলাম যে জাতীয় স্টেডিয়ামটা কি শুধুই তাহলে পুরুষ ফুটবলের জন্য বরাদ্দ রয়েছে কিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে? না, এটা তো ক্যাপ্টেন যে আফ্রিদা যে কথাটা বলছে ট্রু, এবং এটা আমাদের জন্য একটু হলো বিব্রতকর। সত্যি কথা, আমরা আসলে তাদেরকে কি দিয়েছি এত বড়। আমি যেটা আপনাকে শুরুতেই বলেছি যে এই টুর্নামেন্টটা হাইপ যে তুলনা হওয়ার কথা ছিল সেই তুলনায় কিন্তু সেই হাইপ ক্রিয়েট হয়েছে। এই হাইপটা কিন্তু ক্রিয়েট করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাঁ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে শুরুতে যখন আমরা এশিয়া কাপের মূল পর্বে গিয়েছি ওই সময় যে উত্তেজনাটা ছিল, আমরা এখন যে গিয়েছি সেই হাইপটিকে আছে নাই। এবং প্রিপারেশনের যেটা বলেছেন, আমরা যে 1 মাস 1.5 মাস ধরে লিগ খেলেছি টার্ফে, ওয়াই আমরা টার্ফে কেন খেলবো? খেলা হবে ঘাসে, এবং ওইখানকার যে মাঠের যে সিনারি, আপনি আজকে যখন ম্যাচ শুরু হবে তখন দেখলেই বুঝতে পারবেন ওইটা অলমোস্ট একটা টার্ফের মতোই, বাট সেটা সিনথেটিক না, গ্রাসের মাঠে খেলা হবে এবং বল স্কিট করবে। ওখানে খেলতে হলে আপনাকে ওই ধরনের এনভায়রনমেন্ট এখানে তৈরি করা উচিত ছিল। আমরা যে ন্যাশনাল স্টেডিয়াম, সেটাই আপনি 1 মাস ধরে ওদেরকে যে ট্রেনিং সেশনগুলি সেখানে ওখানেই করাতেন, বা লিগের ম্যাচগুলি এখানে আয়োজন করতেন। তো সুতরাং প্রিপারেশনের ঘাটতি বেশ কিছু জায়গায় দিয়েই কিন্তু হয়েছে। হ্যাঁ, ইটস নট অনলি 1টা 2টা জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার ঘাটতি ছিল। তো সেইখান থেকে আফিদা আসলে সেটাই বলছে যে ফ্যাসিলিটিস ইনশোর না করা পর্যন্ত তো আপনি রেজাল্ট ইনশোর করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ফ্যাসিলিটি হাইয়েস্ট লেভেলে দেন তখন আপনি প্লেয়ারদের কাছ থেকে কিন্তু আপনি একটা রেজাল্ট চেতে পারবেন। হ্যাঁ, এবং মেয়েরা কিন্তু আপনাকে সেটা বারবার দিয়ে আসছে। হ্যাঁ, এই মেয়েরাই তো আপনাকে এশিয়া কাপে নিয়ে গেছে মিয়ানমারের মাটিকে, মিয়ানমারকে হারিয়ে। হ্যাঁ, তো সেই তুলনায় কিন্তু আমরা আসলে তাদেরকে কিছুই দিতে পারিনি। বাট আমি আসলে অ্যাজ এ ব্যক্তিগতভাবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে এই জিনিসগুলি বিগত দিনে আমরা যখন খেলেছি আমরাও ফেস করেছি। বাট আজকে যেটা আমি বলবো যে আমরা সব কিছু একদিকে রেখে মেয়েদেরকে সাপোর্টের যে জায়গাটা সেটার জন্য পজিটিভলি করি। কারণ এন্ড অফ দ্য ডে অনেক কিছু হতে পারে, ম্যাচের রেজাল্ট অনেক রকমের অনেক কিছু হতে পারে, বাট মেয়েদের জানি আমি কোনো রকম দোষারোপ না করি। হ্যাঁ, কারণ তারা যে ফ্যাসিলিটিস পেয়েছে, তারা যে প্র্যাকটিস সেশন পেয়েছে, তারা যে প্রিপারেশন নিয়েছে ওই অনুযায়ী রেজাল্ট হবে। এর বাইরে আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ ফুটবলের সিনারি সারা পৃথিবীতেই কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং তাদেরকে আমাদের ওইভাবে গাইড করা উচিত ছিল। জাহিদ ভাই, আরেকটা কথা বলতে চাই, মাঠে খেলার আগে তো আসলে কোচরা মাইন্ড গেম যে বিষয়টা সেটা খেলে থাকেন। কাল কোচ কিন্তু পিটার বাটলার বলেছিলেন যে এই যে 1 সপ্তাহের বেশি সময় ধরে তারা যে ট্রেনিং করছে অস্ট্রেলিয়া, সেটা এই ম্যাচের জন্য যথেষ্ট। আবার কিছুদিন আগে কিন্তু তিনি বলেছেন যে আমরা আসলে সেইভাবে কাজ করতে পারিনি। একটা এশিয়ান কাপের আগে 1 সপ্তাহের বেশি ট্রেনিং করে এটা কি আসলে যথেষ্ট কিনা, নাকি তিনি মাইন্ড গেম খেলার চেষ্টা করেছেন প্রতিপক্ষের সামনে? আপনি যদি একটু খেয়াল করে থাকেন, আমি একটু আগে যেটা বলেছিলাম যে ওয়াই পিটার বাটলার কোচ ইন আন্ডার 19 সাথে সে কেন গিয়েছে?
হ্যাঁ আমাদের দেশে কি এখানে বলা হয়েছিল যে অনূর্ধ্ব 20 যেহেতু এফসি এশিয়ান কাপ আছে এপ্রিলে, সেটার প্রস্তুতির জন্য এটা থেকে তো ওইটা ইম্পর্টেন্ট না। তাহলে তো মূল প্রশ্ন আসবে যে কেন বয়স ভিত্তিক এবং জাতীয় দলে একই কোচ রয়েছেন। রাইট, এটা থেকে তো আর ওইটা ইম্পর্টেন্ট না, ওইটার জন্য তো সময় আছে আপনার কাছে। হ্যাঁ, আপনার সামনে যেটা আপনি সেটা নিয়ে আপনি প্রিপারেশন নেবেন, ওইটার জন্য তো আপনি অন্য কোচ দিতে পারতেন। তো আপনি নিজে ওখানে গিয়েছেন এবং আপনি, আমি জানি না উনি নিজের থেকে গিয়েছে কিনা বা ফুটবল ফেডারেশনের পাঠিয়েছে কিনা। এশিয়া কাপের মূল পর্বে খেলবেন সিনিয়র জাতীয় দল, আপনি এখানে সময়টা আপনার বেশি দেওয়া উচিত ছিল। বরং আপনার এখানে বসে এই দলটাকে কিভাবে আপনি হাইয়েস্ট লেভেলে প্রিপারেশন নিতে পারবেন, আমাদের যে রিসোর্স আছে সেই ভিতর থেকে, সেইটা আপনার ইনশোর করা উচিত ছিল। এখন আসলে প্রেস কনফারেন্সে অনেক রকমের কথা বলবে বা মাইন্ড গেম খেলবে, এটা কোচেরা খেলেই থাকে। বাট এন্ড অফ দ্য ডে ম্যাচের সিনারিটা কী হবে সেইটা নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত। এবং আমরা যেন কোন সিস্টেম অফ প্লেতে আমরা খেলবো সেইটা যদি আমরা ভালো ইনশোর করতে পারি অন দ্য ফিল্ড, সেইটা হবে আমাদের জন্য কার্যকারিতা। হ্যাঁ, কথা দিয়ে কিন্তু আসলে আপনি কাউকে হারাতে পারবেন না, আর কথা দিয়ে আপনি আসলে কোনো কিছু ডমিনেটও করতে পারবেন না। ডমিনেট করতে পারবো অন দ্য ফিল্ড, কি প্রিপারেশন নিয়েছে সেটা কিন্তু এখন আর কেউ দেখবে না। এখন দেখবে আপনার মাঠে পারফরমেন্স কী করছেন, একটু পর আপনার ম্যাচ শুরু হবে, সেইটা নিয়ে আপনার কনসার্ন হওয়া উচিত। হ্যাঁ, রূপনাথ চাকমা গোলকিপার খেলবে, তার পারফরমেন্স কী হবে, ডিফেন্সিভ লাইন ব্লকটা শেপটা ঠিক আছে কিনা সেইটা দেখবে মানুষ। হ্যাঁ, আপনি মিডফিল্ড থেকে ঠিকভাবে ব্লক করতে পারছেন কিনা, অ্যাটাকিংয়ে আপনি ফিনিশিংটা ঠিক আছে কিনা, সেইগুলি কিন্তু মানুষ এখন আলোচনা পর্যালোচনা করবে। এখন আপনার ওই গতকালকে প্রেস কনফারেন্সে কী বলেছেন আমরা প্রিপারেশনকে নিয়েছি, এগুলি কিন্তু এখন আর থাকবে না। সুতরাং আমি চাইবো যে মেয়েরা তাদের মতো করে ম্যাচটা এনজয় করুক। এবং আরও দুইটা ম্যাচ আছে, একটা ম্যাচেই যেন আমাদের এমন কিছু না হয় যে পরে দুইটা ম্যাচ খেলতে গিয়ে আমরা মেন্টালি আমরা ড্রিমোলাইজ থাকি বা ইনজুরিতে পড়ে যাওয়ার রাইট, আমাদের ফিজিও নিয়ে অনেক সমস্যা আছে। আমরা যেন মেয়েদেরকে এনকারেজ করি, আমরা মেয়েরা আমাদেরকে আমি ওভারশিওর যে এই মেয়েরা আমাদেরকে একসময় অনেক উপরে নিয়ে যাবে যদি তাদেরকে আপনি ওইভাবে গাইড করতে পারেন। নিশ্চয়ই এমিল ভাই আরো অনেক কথা হবে, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি এখন মাঠে। এমিলি ভাই, আর কিছু মিনিট অপেক্ষা রয়েছে আমাদের হাতে, আর কিছু মিনিট রয়েছে, বাংলাদেশ নামতে যাচ্ছে এবং ইতিহাসের দ্বার প্রান্তে রয়েছে। তবে আমরা একটু স্কোয়াডটা নিয়ে যদি বলতে চাই, যে স্কোয়াডে আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে আপনি যেটা বলছিলেন যে 5 ডিফেন্স লাইন নিয়ে 4 মিডফিল্ড করবে এবং একজন ফরওয়ার্ড রেখেছে, এই এটা আপনারা কিভাবে দেখছেন? আনিকা রানিয়া সিদ্দিকীকে যেভাবে আমরা বলছিলাম যে আসলে প্রথমার্ধে নামানোর সুযোগ একেবারেই কম, সেটাই কিন্তু হয়েছে। এবং গোল রক্ষক যিনি আছেন রূপনা চাকমা, যাকে বলা হচ্ছিল যে হাইটের কারণে হয়তো বা এবার প্রথমার্ধে তাকে এই ম্যাচে নামাবে না, সেটাই কিন্তু হয়েছে। মিলি আক্তারকে নামিয়েছে, যিনি অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোল রক্ষক হয়েছিলেন। ইভেন আপনি একটু আগে মানে অফ দ্য রেকর্ড বলেছিলেন যে রূপনা চাকমা আসলে গোলকিপিং পজিশনে ভালো, হ্যাঁ, বাট হাইট ইজ বিগ প্রবলেম ফর হার। এবং ওর জন্য কিন্তু দেখেন, ও কিন্তু এইখানে সাব কন্টিনেন্টাল এরিয়াগুলো তেমন কোনো কিন্তু মানে কঠিন সিচুয়েশন ফেস করতে হয়নি, যার কারণে কিন্তু আসলে রূপনা চাকমা যেগুলি ফেস করেছে সেগুলি সে ভালোভাবে হ্যান্ডেল করেছে। বাট এই লেভেলে কিন্তু আপনি অনেক অ্যাটাক আপনাকে ফেস করতে হবে এবং এরিয়ালি অনেক ফেস করতে হবে উপরের বলগুলি। তো সেখানে মিলি আক্তারকে দিয়ে স্টার্ট করানো আমার কাছে মনে হয় যে কোচের একটা অন্যতম কৌশল। বিকজ ইয়ারে যখন এরিয়াল বলগুলি আসবে সেগুলি ক্যাচ করা, পাঞ্চ করা, সেগুলিতে কিন্তু হাইট একটা বড় প্রবলেম। তো সেখানে মিলি আক্তারকে দিয়ে স্টার্ট করেছে এবং আপনি যেটা বলছেন যে ফরমেশনে কিন্তু চেঞ্জ এনেছে। হ্যাঁ, বিগত দিনে আমরা দেখতাম যে 2জন সেন্টার ব্যাক নিয়ে খেলেছে, বাট আজকে কিন্তু 3জন সেন্টার ব্যাককে সে নামেছে। নাবিরন রয়েছে এখানে, আপনার আফেইদা রয়েছে এবং সাথে সাথে শিউলি আজিম হয়তো 2 সাইড ব্যাক থেকে, শিউলি আজিম এবং শামসুন নাহারাত কিন্তু 2 উইং ব্যাক থেকে যাবে। অ্যাট দ্য সেম টাইম মনিকা এবং মারিয়াকে সে মাঝখানে রেখেছে। হ্যাঁ, সো মিডফিল্ড কম্প্যাক্ট, ডিফেন্স কম্প্যাক্ট যখন থাকবে তখন কিন্তু অপোনেন্টের জন্য কিন্তু টাফ হবে আপনার অ্যাটাক সাজানো। এবং সেইটাই কিন্তু সে ওই ডিফেন্সিভ ব্লকগুলি কিন্তু ফুলফিল রাখার জন্য কিন্তু সে 5 ডিফেন্স করেছে, 4টা মিডফিল্ড এবং শামসুন নাহারকে হয়তো জুনিয়রকে সে অ্যাটাকিংয়ে রেখেছে, একজন স্ট্রাইকার নিয়ে খেলছে এবং ওই একজন স্ট্রাইকারও কিন্তু অনেক সময় অনেক ভূমিকা থাকে। অনেক সময় ঋতুপর্ণাও কিন্তু এই কাজটা করে থাকে সাইড থেকে উঠে এসে। রাইট, হ্যাঁ, মেইন ব্যাপার হলো যে আপনি উইংগুলি আপনি স্পেস দেন তাদেরকে, বাট ভিতরটা যদি কম্প্যাক্ট রাখেন। চায়না কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখবেন যে উইং থেকেও আপনার ফ্ল্যাঙ্ক থেকেও কিন্তু তারা ক্রস করে এবং ভিতর থেকেও কিন্তু পেনিট্রেট করার চেষ্টা করে, দুই দিক থেকেই কিন্তু তারা খুব স্ট্রং। সুতরাং আমাদের কিন্তু দুইটা জায়গায় কিন্তু তারা যেভাবে টিমটা সাজিয়েছে সেখানে কিন্তু দুইটা জায়গায় কিন্তু ব্লক হবে। হ্যাঁ, যেহেতু আপনার 5 ব্যাক নিয়ে খেলা হয়, আপনার 2জন সাইড ব্যাক কিন্তু সবসময় আপনার 2 সাইডে থাকবে। অ্যাট দ্য সেম টাইম যখন তারা ভিতর থেকে খেলবে তখন 4টা মিডফিল্ডারও যদি ভিতরটা স্পেসটা আপনার ব্লক করতে পারে তখনও কিন্তু আবার আরেকটা তাদের জন্য চ্যালেঞ্জ হবে চায়নার জন্য। সুতরাং আমি বলবো যে ইটস ডিপেন্ড অন আসলে আপনি কতক্ষণ পর্যন্ত তাদেরকে গোললেস রাখতে পারলেন।
হ্যাঁ, আর্লি যদি গোল কনসিড করেন তখন একরকমের সিচুয়েশন হবে, আবার যদি গোললেস রাখতে পারেন তখন কিন্তু তাদের জন্য আর এক রকমের সিচুয়েশন ক্রিয়েট হবে। তো ডিপেন্ডস অন ম্যাচের সিচুয়েশন। যখন এবং কোচের কৌশল তো আসলে ডিপেন্ড কোচের করছে। কৌশল দেখেন, যখন খেলা শুরু হয়ে যায় তখন কিন্তু কৌশল কিন্তু আর কৌশলের জায়গাটাতে কিন্তু থাকে এই না। জায়গায় একটু জানতে চাই যে যিনি চায়নার বর্তমান কোচ রয়েছেন আন্তে মিলিচিচ, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার নারী দলেরও কোচ ছিলেন, অনেকদিন কোচিং করিয়েছেন। সেই জায়গায় আসলে পিটার বাটলারকে এগিয়ে রাখবেন এই ম্যাচে, নাকি কোচের চায়না ম্যাচের যিনি কোচ আছেন তার কৌশলকে এগিয়ে রাখবেন? দেখেন, ওই কোচও কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে কিন্তু আসলে অনেক ভাবা দিয়েছেন এবং স্পেসিফিকভাবে কিছু প্লেয়ারের সম্পর্কে সে বলেছেন যে কিছু ট্যালেন্ট প্লেয়ার রয়েছে, তার জায়গা থেকেও কিন্তু সে অনেক কিছু ক্লিয়ার করে গিয়েছে প্রেস কনফারেন্সে। সুতরাং এখানে দুই কোচের তো আসলে দুই রকমের কথা হয়েছে, বাট মেইন ম্যাচটা তো যখন শুরু হবে তখন কিন্তু আসলে কোচদের তেমন কিছু করার থাকে না, শুধু গেম প্ল্যানগুলি প্লেয়ার এক্সিকিউট করে। বাট আমার কাছে মনে হয় যে ওই এক্সিকিউট করাটা কোচরা আসলে কতদূর প্লেয়ারদেরকে শিখিয়ে দিতে পারে সেইটি হলো বিষয়, মেইন ব্যাপার। আর আপনি এক রকমের স্কোয়াড নিয়ে কাজ করছেন, মিলেসেস আর এক রকমের স্কোয়াড নিয়ে কাজ করছে, সুতরাং দুই কোচের কিন্তু স্কোয়াডের স্ট্রেন্থ এক রকমের না। হ্যাঁ, এখানে তো অবশ্যই চায়না কোচ অনেক অ্যাডভান্টেজে রয়েছে। সেইখান থেকে পিটার বাটলারের যেটা হবে যে আমি মনে করি তার মেইন থাকবে যে পিটার কিন্তু এই মুহূর্তে কোনো প্রেশারে নেই, কারণ আমরা জানি চায়না অনেক উপরে স্ট্রং দল, আমরা হারতেই পারি, বাট ডিফারেন্সটা কিরকম হবে তাদেরকে আসলে এই স্কোয়াড নিয়ে আসলে আপনি কেমন মানে গোল সংখ্যা, মানে গোল হজম, নাকি আমরা গোল বেশি দিতে পারবো? দেখেন, আমি এই দিকে যাব না, আমরা যেটাই রেজাল্ট হোক আমি সেইটাকেই আমি সাপোর্ট করবো, বাট আমার মেইন সাপোর্ট থাকবে মেয়েরা যে এই লেভেলে খেলছে তাদেরকে আমরা যেন প্রপার সাপোর্টটা দেই, তারা যেন ম্যাচটা এনজয় করতে পারে, তারা যেন কোনো রকমের প্রেশার ফিল না করে অন দ্য ফিল্ড। হ্যাঁ, তাদেরকে যেন ওই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আমরা দিতে পারি বিফোর দ্য ম্যাচ, এবং কোচের যেন ইনস্ট্রাকশনগুলি এমন থাকে যেটা প্লেয়াররা আসলে খুব সহজেই রপ্ত করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে মাঠে। জাহিদ ভাই, এত সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করি বাংলাদেশ নারী দল একটা ভালো ম্যাচ আমাদেরকে উপহার দেখ। দর্শক, শেষ করছি আজকের এখন মাঠের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।